অ্যাকচুয়ালি আমাদের এখন যে সমস্যাটা সেটা হচ্ছে প্রচুর আমরা গ্যাস্ট্রিকের প্রবলেমের মধ্যে ভুগি এবং সবারই দেখা যায় কম বেশি অ্যান্টি আলসারেন্ট ইউজ করতে হচ্ছে। সেই সাথে আমরা হয়তো দেখা যায় একটা অ্যান্টাসিড প্লাস কিংবা ম্যাগান্টা প্লাস খেয়ে নিচ্ছি, কিন্তু এটার কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন আমি কখনো দেখি নাই যে হ্যাঁ আমার পুরোপুরি ভালো হয়ে গিয়েছি। কিংবা এটা থেকে কিন্তু যেমন আমরা জানি যে গ্যাস্ট্রিক আলসার যেটা স্টমাক যে আলসার সেটা দুই ধরনের, একটা ডিউডেনাল আলসার, পেপটিক আলসার আর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এই গ্যাস্ট্রিক আলসারটা কিন্তু গ্যাস্ট্রিক কার্সিনোমাও করতে পারে, ক্যান্সারও করতে পারে। এটাও কিন্তু একটা খাদ্যাভ্যাসের অবশ্যই বিষয় আছে। তারপর ধরে নিলেন কোলোরেক্টাল ক্যান্সার, এটাও খাদ্যাভ্যাস অনেকটা ডিপেন্ডেন্ট। আপনি যে দেশে থাকেন সেখানে তো 40-এর পর রেগুলার একটা স্ক্রিনিং হয়, কিন্তু আমাদের দেশে তো সেটা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে রোগীরা কি করবে, কি খাওয়া দাওয়া করবে? এখানে অনেকগুলো অ্যাপ্রোচ। আমি একটা আগে আমরা দেখি প্রথম কাজ হচ্ছে যাদের আলসার বা পেপটিক আলসার হোক, ডিউডেনাল আলসার হোক, সেখানে মানে ফাইলোরি এক্সেসিভ গ্রোথ করলেও কিন্তু দেখা দরকার। যদি ফাইলোরি যদি কন্ট্রোলে থাকে তাহলে দেখতে হবে তার সহজে ভালো হওয়া সম্ভব। ফাইলোরি যদি বারবার ওভারগ্রোথ হয় এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। তো মানুষ বারবার অ্যান্টিবায়োটিক নিচ্ছে, প্রতি 2 মাস পর পর একসময় গিয়ে আর কাজ করে না, মানুষের অস্থির জীবনের মধ্যে পড়ে যায়। এরপরে গিয়ে ক্যান্সারটা গ্রো করবে। এটা একটা বড় দিক খেয়াল করা উচিত ডক্টরদেরকে সবার আগে। এরপরে এসে দেখা গেল যে কেন কোলোরেক্টাল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে রেড মিট। কারণ রেড মিটটা ওয়ান্স ইন এ উইক খাওয়া, এর বেশি খাওয়া ঠিক না মানুষের। এবং রেড মিটটা আমরা যে রেড মিটটা খাই, যে গরুটা খাই, এই গরুটা আসলে গরু না, এটা তো মানে টু মাচ স্টেরয়েড অ্যান্টিবায়োটিক দিয়ে ওষুধ দিয়ে খাওয়ায় বড় করা হচ্ছে। সেই অ্যান্টিবায়োটিক থেকে যায় রান্না করার পর, হ্যাঁ থেকে যায়, নষ্ট হয় না, এগুলো ভেরি স্টেবল কেমিক্যাল। এই স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিকগুলো আপনার শরীরে কিন্তু এই যে মানুষ খায় না মোটা হয়ে যাচ্ছে, কারণ স্টেরয়েড আসছে। এরপর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হচ্ছে? কারণ অ্যান্টিবায়োটিক তো ওই খাবার গরু থেকে আসছে, সেই তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আরও ইম্প্যাক্ট হচ্ছে এখানে। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো এই জন্য বলছি যে আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের একটা বড় সমস্যা হচ্ছে যখন আমরা এই অ্যান্টিবায়োটিক এসে পেটের গুড ব্যাকটেরিয়া, আমাদের পেটে কিন্তু আপনার 90% শরীরের 90% ব্যাকটেরিয়া বাস করে পেটের মধ্যে, গুড ব্যাকটেরিয়া, ইন্টেস্টাইনাল ফ্লোরাগুলো। হ্যাঁ, এই যে সিবো কারণ হচ্ছে সেটার কারণে তো আপনার এই গাট ফ্লোরাগুলো নষ্ট হচ্ছে ফ্রম দ্য অ্যান্টিবায়োটিক কামিং ফ্রম দ্য মিট। এবং চিকেনে অ্যান্টিবায়োটিক অত বেশি থাকে না, কিন্তু গরুতে একটা এত বড় গরুকে এতগুলো স্টেরয়েড খাওয়ানোর পরে যে তার ইমিউন ডিসফাংশন হবে, এটাকে সার্ভাইভ করার মানে প্রচুর অ্যান্টিবায়োটিক লাগবে। সেই অ্যান্টিবায়োটিকটা গরু থেকে আসছে। আসলে গরু কিন্তু ভালো ছিল, যে আমরা পিওর গ্রাম্য গরুগুলো, এখন তো ওগুলো আর নাই। এই ওষুধ খাওয়া গরুগুলোকে আমাদের এই কোলোরেক্টাল ক্যান্সারের কারণ। এরপরে ল্যাম্ব গোট তো আছেই। আবার যদি দেখি পেপটিক আলসারটা, তো আসলে দীর্ঘদিন থেকে মেটাবলিক ডিস্ট্রেস হওয়ার কারণে এখানে আলসারটা হচ্ছে। এখন এই আলসারের জন্য একটা ফাস্টিং, অনেক সময় ফাস্টিং হলে ব্যথা করে। আবার এখানে কিছু ন্যাচারাল জিনিস আছে, যেমন অ্যালোভেরা, পুদিনা, হ্যাঁ, এগুলা কিন্তু রিসার্চ প্রুভেন যে এগুলা হিলিং করে। তো এগুলা দিয়ে যদি ফাস্টিং করে তাহলে আলসারটা যে আস্তে আস্তে বডি তো নিজে হিলিং করতে চায়। আমরা তো খাওয়া আমরা তো 6 বেলা খাই, বডির তো নিজেরই একটা হিলিং সিস্টেম আছে, ওইটাকে ইমিউনিটি সিস্টেম আছে, ওইটাকে হিলিং, ওইটাকে সাপোর্ট দেওয়া আমাদের মেইন গোল। যদি একটু ফাস্টিং করে ওগুলো দিয়ে তার আলসারটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়। এবং টপ অফ এভরিথিং আমাদের খাবার মেনুটা চুজ করতে হবে রাইটলি। আমরা আজকে যে খাবারগুলো এসছে, যেগুলো আমার দাদিরা দেখে নাই বা চিনে না, সেই খাবারগুলো আমাদের আগে জায়গায় ফেলে দিতে হবে। শাকসবজি, ফলমূল, ভাত। তারপর হচ্ছে আমরা রুটিটা কিন্তু আজকে জিএমও, আমরা কিন্তু জানি না যে রুটিটা এত ভয়ঙ্কর। আপনি দেখেন, আপনি রুটি নিয়ে একটু দেখেন, রুটি নিয়ে কয়েকশো বই লেখা হয়েছে, যে হুইট ব্যালি, হুইট কার্সিনোমা বা হুইট ডায়াবেটিস। কারণ রুটিটা জিএমও করার কারণে ডক্টর নরম্যান বলে প্রথম নোবেল প্রাইজ পায় এই হারভেস্টিং এর এই কাজ করার মাধ্যমে রুটিকে মডিফাই করেছে। আর আমরা লাল রুটি, লাল চাল খেতে চাই না, টেস্টি না বলে। হ্যাঁ, এটা লাল চাল তো আমরা বলি কি এটা কেমনে খাবে এটা, কিন্তু এটা খেয়ে দেখেন না, আপনার ডায়াবেটিস পেশেন্ট যদি একটু লাল চাল খায় সমস্যা হয় না, কিন্তু হ্যাঁ সুস্থ হতে পারে। আমি রিসেন্টলি আমার আত্মীয় খেলাম যে লাল চাল খান, সে 3 দিন পর দেখা করতে আসছে, একেবারে ডিফারেন্ট, বলে আমার সুগার কন্ট্রোল। হ্যাঁ, এটা এতটুকু ইম্প্যাক্ট পড়ে, কারণ খেতে হবে, কারণ এর মধ্যে ফাইবার আছে, এনজাইম আছে, এটার মধ্যে কিছু গুড প্রোটিনও আছে, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন বি, কিছু ভিটামিন বিও আছে। এই এতগুলো নিউট্রিয়েন্ট যখন খাবার সাথে আসে তখন কিন্তু হজমটা ভালো হয়। আর সাদা ভাত তো আসলে একদম মানে হাইলি সুগারকে স্পাইক করে। তো এর মাধ্যমে আমরা মেটাবলিক হেলথ ইমপ্রুভ করতে পারলে আস্তে আস্তে আপনার কোলোরেক্টাল ক্যান্সার বলুন, ডিউডেনাল আলসার বলুন, পেপটিক আলসার বলুন,
এর থেকে ভালো হওয়া সম্ভব। তবে যে ক্যান্সার গুলো আছে, আমি ব্রেস্ট ক্যান্সারের কথা বলছিলাম, ব্রেস্ট ক্যান্সারের এটা ওবেসিটিটা যদি তারপর ওগুলো অ্যাভয়েড করতে যদি পারি। ব্রেস্ট ক্যান্সারের তো আমাদের মূল হচ্ছে আপনার পিসিওএস বা এস্ট্রোজেন ডমিনেন্স। আজকে যে পরিমাণে আমাদের মেয়েদের যে খাবার লাইফস্টাইল, মেয়েদের খাবার মানে ফুচকা, মেয়েদের খাবার মানে পিৎজা, এটা কেন হবে? এই মেয়ে তো তার গুড প্রজেস্টেরন গ্রো করা লাগবে, তার হেলথি ওভারিয়ান সিস্টেম মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হেলথি হওয়া লাগবে। এজ তো রিপ্রোডাক্টিভ সিস্টেম হেলথি না, এখানে এন্ডোমেট্রিওসিস হচ্ছে, এখানে সিস্ট হচ্ছে, এট দ্য সেম টাইম তাদের হরমোন প্রজেস্টেরন তৈরি হচ্ছে না। বিয়ে আমেরিকাতে একটা বড় অংশ মানুষ বিয়ে করতে চায় না, ল্যাক অফ প্রজেস্টেরন। এখন হরমোন করতে গেছে, একটা হরমোন পেয়ে গেছে হচ্ছে ডিএইচএ, ইএফএ, গুড ফ্যাটি অ্যাসিড। তো গুড ফ্যাট আমরা খাচ্ছি, আমরা কি খাচ্ছি না? আমরা খাচ্ছি বাদাম, সয়াবিন তেল খাচ্ছি, ফার্মের চিকেন, আর কি ফ্যাট খাচ্ছি? বাদামটা তো একটু মুখে দেয়, তাও রিসেন্টলি আসছে, বাদামটা গুড ফ্যাটটা আসছে, ইটস এ গুড থিং। কিন্তু ডার্ক চকলেটের মধ্যে সুগার দেয়া আছে, আবার এই যে ডার্ক চকলেটটা পিওর না, সুগার দেয়া। তো এই যে মেটাবলিক ডিসিজের কারণে সিস্ট হচ্ছে মেয়েদের, ইনফার্টিলিটি হচ্ছে, ইনফার্টিলিটি, ওই যে এস্ট্রোজেন বেড়ে যাচ্ছে, এস্ট্রোজেন বেড়ে যাওয়া মানে এখানে সিস্ট হবে, এস্ট্রোজেন বেড়ে যাওয়া মানে এখানে একটা রিসার্চ দেখা গেছে যদি একটা মানুষ সিস্ট হয় 6 থেকে 8 বছর মধ্যে তার ব্রেস্টে লাম্পস অ্যান্ড বাম্পস আসবে। এই যে এরপরে এন্ডোমেট্রিওসিস দিকে যাবে, মানে ইমিউন সিস্টেম ডিস্টেন্স হতে শুরু করছে, ইমিউন সিস্টেম এই অবস্থা যায়, লাম্পস তৈরি হয়, আপনার সিস্ট হয়, এন্ডোমেট্রিয়াস লেয়ার তৈরি হয়। যারা বুঝছেন ইমিউন সিস্টেম উইক হয়েছে, একসময় গিয়ে ক্যান্সার ধরা পড়ছে, অথবা ওভারিতে, টিউবে, অথবা ব্রেস্টে। তো আমাদের কিন্তু আগে থেকেই আমরা টের পাচ্ছি যে আমার সিস্ট হচ্ছে, আমার লাম্পস দেখা দিচ্ছে। লাম্পস কেন দেখা দিচ্ছে? একটা বডি কেন লাম্পস তৈরি করে, বা যে কোনো ধরনের সিস্ট তৈরি করে, ধরেন যে লাইপোমা তৈরি করছে, অথবা কেন বডি নিজের টক্সিনটাকে এনগাল্প করে রেখে দিয়ে চাচ্ছে, তার বডি ইমিউন সিস্টেম এনাফ না টু ক্লিন আপ দ্য সিস্টেম, ম্যাক্রোফেজগুলো অ্যাক্টিভ না টু ক্লিন আপ দ্য টক্সিনস, সেই জন্য তো এনগাল্প করে আপনার লাম্পস তৈরি করছে। তার মানে ইমিউন সিস্টেম তো আগেই সিগন্যাল দিচ্ছে যে আমি উইক, আই এম নট এবল টু হ্যান্ডেল দ্য টু মাচ টক্সিন ওভারলোড, তাহলে আমাদের ক্যান্সারটা যেতে হতো না। জি অবশ্যই। আপনারা কি প্রিভেনশন নিয়েও কাজ করেন? অবশ্যই, কিন্তু ক্যান্সার হয়ে গেলে তো এখানে আপনাকে সব কাজই করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বলি, ক্যান্সার যদি হয়ে যাওয়ার পর আমার দেখবেন আমার বেশ কিছু স্টেজ ফর ক্যান্সার, এই যে ব্রেস্ট ক্যান্সার দেখবেন, আমার প্রথম রোজি ইসরায়েল, একটা হোয়াইট মহিলা, প্রথম ভালো হয় 2015 সালে, তখন বেশি আমাকে চিনতে শুরু করে মানুষ যে স্টেজ ফোর কীভাবে ভালো হয়। তার কিন্তু কেমো ছিল, এরপরে আমার অনেকগুলো বাঙালিও কয়েকজন ভালো হয়েছে স্টেজ ফোর থেকে নিউ ইয়র্কে। তো সে কিন্তু কেমো নিয়েছে, রেডিও নিয়েছে। আচ্ছা, নিল। আমরা কি করছি, তাকে ক্যান্সারটা কন্ট্রোল হওয়ার পরে এটা যেন আবার রিগ্রো না করে, ক্যান্সার সেলের ফুডটাকে আমরা কাট করছি। আচ্ছা, কনভেনশনাল বলতে আপনি যা ইচ্ছা তা খান, এটা ব্যাপার না, এটা আমরা এটা বলবো না। ডক্টর তো এইভাবে ট্রেন না। কোন খাবারগুলো স্টপ করে সুগার, যেটা সুগার তৈরি করছে, যেমন ভাত, রুটি, ফল, ডাল। সুগার তো ক্যান্সার সেলের ফুড, খুব মানে খাবার, 10 গুণ বেশি, 10 গুণ বেশি সুগার লাগে। একটা ক্যান্সার সেল তো স্বাভাবিক সেলে সুগার লাগে, ক্যান্সার সেল 10 গুণ বেশি সুগার নিয়ে এসে ওভার গ্রো প্রলিফারেট হচ্ছে, তখন তো ক্যান্সার আর টিউমারটা তৈরি হবে। যদি আমরা সুগারটা কাট করতে পারি, যেটা পিওর সুগার, তারপর হচ্ছে যে দুধটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড সুগার, তারপর ডালের মধ্যে সুগার আছে, তারপরে স্টার্চ আছে আপনার আলু এবং রুটি, আর ভাত তো ডাইরেক্টলি গ্লুকোজে ট্রান্সফার হয়। এই যে কার্বোহাইড্রেট আমরা কাট করি, তাহলে সুগার ক্যান্সারটা ব্যাক করতে পারতেছে না। এট দ্য সেম টাইম লিভার, যেটা বডির মেইন ডিটক্সিং সিস্টেম, আপনি যদি এই কেমো রেডিও নিচ্ছেন, পাশে যদি লিভারটাকে অ্যাক্টিভেট করেন তার ডিটক্সিংয়ের মাধ্যমে, একটা গ্রিন জুস, একটা অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টি, টুরমেরিক টি, আমি যেখানে পোস্টডক করেছি টেক্সাস মেডিকেল ইউটিএমবি, তারা দেখিয়েছে যে একটা প্যাটি ডিশে যখন টিউমার সেল রাখা হয়, এখানে যদি টুরমেরিক রাখা হয়, ওই কারকিউমিনটা ক্যান্সার সেলকে গ্রোথটা বন্ধ করে দেয়। এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, হট করে দিচ্ছে। তার মানে আপনি ক্যান্সারটা রিগ্রো করবেন যদি আপনি টুরমেরিকের চা খান, আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে যেমন গ্রিন জুস, যেমন হেলথ। এরপর হচ্ছে আরেকটা বড় সমস্যা হচ্ছে কেমো কিন্তু গুড সেলকে মেরে ফেলে, আমরা সবাই জানি। গুড সেলও মেরে ফেলে। এখন গুড সেলকে হিলিং করার জন্য আপনার দরকার হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট। সেটা হচ্ছে কি শাকসবজি, ফলমূল, তারপর হচ্ছে যে ওমেগা, আমরা যে ফ্যাট, ওমেগা কিন্তু ওমেগার উপরে কিন্তু 10,500 আর্টিকেল পাবলিশ হয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এত পাওয়ারফুল এটা। কিন্তু এখন মানুষ কিন্তু মেডিকেলি এটাকে অতটাকে মানে বুঝতেছে না যে একটা সেলুলার ডিসফাংশন হচ্ছে, এই সেলের যে রিজেনারেশন, যে মেমব্রেন, এটা তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে। তাহলে ওমেগাটা এত পাওয়ারফুল, একটা ক্যান্সার পেশেন্ট যখন তার কোন খাবারে পাবো আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড? ওমেগা হচ্ছে যে আপনার চিয়া সিড, মানে যে কোন তেল, দেখুন মাছ, ডিমের কুসুম, মাংস, বাদাম, আর হচ্ছে যে মাংস মানে কি হোয়াইট
হোয়াইটের মাংসের মধ্যে ওমেগা কম, কিন্তু এই জন্য বলছি যে রেড মিট কিন্তু পাওয়ারফুল, এটার মধ্যে ভেরি পাওয়ারফুল, নিডেড ইউ বডি। আপনি জানেন আমেরিকান ভেগান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর জে দিনশা নিজের অফিসে বসে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণ সে কখনো সসেজ বলেন কোনো মিট শুয়ে দেখা নাই। এই রেড মিটটা লাগবে আমাদের শরীরে, এটার মধ্যে আমাদের শরীরে যে যতগুলো অ্যামিনো অ্যাসিড দরকার সবগুলো অ্যামিনো অ্যাসিড 100% শুধু রেড মিটে পাওয়া যায়। আর আপনি 10টা খাবার খেলে আপনি খুঁজে খুঁজে নিতে হবে। কিন্তু রেড মিট সমস্যা হচ্ছে আমরা তো রেড মিটটা রিয়েলটা খাই না, আমরা ফার্ম থেকে বানানো রেড মিট খাচ্ছি, আমরা খাচ্ছি প্রতিদিন খাচ্ছি দেশি গরুটা দেশি ছাগলটা সেটা পাচ্ছি না, এবং আমরা প্রতিবেলা খাচ্ছি এই দেশি গরুটা প্রতিদিন দুপুরে আপনার গরু মাংস খাওয়া মানে যারা এফোর্ড করতে পারে তাদের খাওয়াই লাগবে। এখান থেকে তো কোলোরেক্টাল ক্যান্সারটা হচ্ছে, এখান থেকে তো আপনার এই সেটা খেতে হবে ওয়ান্স ইন আ উইক।